ভৌতিক আলা এখানে লেখা গল্পের সাথেও সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও নিয়ে এসেছি ভৌতিক আলাপের একটি নতুন এপিসোড। বন্ধুরা, সারা দিনের কর্মব্যস্ততার ফাঁকে নিত্য নতুন আড্ডা প্রায় লেগেই থাকে, আর এই সব আড্ডার মাঝে ভূতের বিষয়টা থাকবে না এটা প্রায় একেবারে অসম্ভব। তাই তোমাদের সকলের সামনে আমি নিয়ে এসেছি ভৌতিক আলাপের নতুন কিছু গল্প, নতুন কিছু উপহার। এই চ্যানেলে ভৌতিক গল্পের সাথে সাথেও সত্যি ঘটনাও শোনানো হয়। তো আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের নতুন এপিসোড। আজকের এপিসোডে থাকছে একটি গল্প। গল্পটির নাম শিখার আড়ালে। গল্পটি লিখেছে তিয়াশা চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প শিখার আড়ালে। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় পাড়ার মোড়ে সুবর্ণার চায়ের দোকানে বসে গুলতানি মারছিল। আকাশ আবার আসার সময় হরিকাকার দোকান থেকে গরম গরম ফুলুরি এনেছে অনেকটা। ব্যাস, আমাদের আর পায় কি। ঠিক এমন সময় ছাতা মাথায় দিয়ে দোকানে এসে উপস্থিত হল বাবুদা। আমাদের পাশে বসে একটা ফুলুরি হাতে তুলে নিয়ে সাথে সাথে তাতে আবার একটা কামড় বসিয়ে সুবলদাকে তার জন্য একটা চায়ের অর্ডার দিল। এই বাবলুদাকে ছাড়া না আমাদের রবিবারের আড্ডাটা বড্ড মেরে লাগে। মাঝে কয়েক বছর বাবলুদার পোস্টিং শিলিগুড়ি ছিল, তাই তখন সে আসতে পারতো না আড্ডা দিতে। তবে এই কয়েক মাস হলো কলকাতায় চলে এসেছে, আর ফিরে আসার পরে আবার সেই আগের মতো রবিবারের আড্ডায় এসে উপস্থিত। বাবলুদা মানে আমাদের কাছে নতুন নতুন গল্প। আসলে লোকটার কাছে এত স্টক যে আমরা ওকে কাকছাড়াই করতে চাই না। কিছু কিছু গল্পের ক্ষেত্রে আমাদের মনে হয় বাবলুদা ঢপ মারছে, কিন্তু সমস্যা হলো যেই আপনি সেই গল্পটা নিয়ে কোনো প্রশ্ন করবেন, ও এমন সব যুক্তি বা প্রমাণ নিয়ে এসে হাজির করবে, তখন আপনি সেই ঘটনাকে সত্যি বলে মানতে বাধ্য হবেন। যাই হোক, বড্ড বেশি বলে ফেললাম বাবলুদাকে নিয়ে। আজও আমরা অন্য দিনের মতো বাবলুদাকে ঘিরে ধরলাম নতুন গল্পের জন্য। বাবলুদা বোধহয় তৈরি হয়েই ছিলেন। আমাদের গল্প শোনাবার আর্জি উঠতে না উঠতেই উনি সাথে সাথে বললেন, এই বলছি, তোদের ওই মনীষের গল্পটা বলিনি না? আমরা তো সবাই আকাশ থেকে পড়লাম, কারণ মনীষের নাম এই প্রথম শুনছি। আমরা তো সবাই মাথা নেড়ে না বললাম। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম, মনীষটা কে গো বাবুদা? বাবুদা ততক্ষণে সুবলদার দিয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাঁড়া দাঁড়া, গল্পটা শুরু করি, তার মধ্যেই ওর পরিচয়টা আমি দিচ্ছি। ও, আর একটা কথা, তোরা বড্ড কথার মধ্যে বাধা দিস। গল্প চলাকালীন বাধাপ্রাপ্ত হলে আমি গল্পের খেই হারিয়ে ফেলি। তাই আগে থেকে বলে রাখছি যে গল্পর মধ্যিখানে কোনো বাধা দেওয়া চলবে না। আগে আমার গল্পটা শেষ করতে দিবি, তারপর যদি কোনো প্রশ্ন থাকে তখন অবশ্যই করবি। আমরাও মাথা নেড়ে হ্যাঁ বলি, আর বাবলুদাও সাথে সাথে তার গল্প শুরু করল। তোরা তো জানিস যে বেশ কয়েক বছর আগে আমি অফিসের কাজে শিলিগুড়ি গিয়েছিলাম। সেখানে আমাকে অনেকদিন থাকতে হয়েছিল। ঠিক সেই সময় একটা ঘটনা এমনভাবে ঘটেছিল আমার জীবনে, যেটা আমি আজও ভুলিনি। আসলে ঘটেছিল মনীষের সাথে। আজ সেই গল্পটাই তোদেরকে বলবো, শোন তাহলে। নিঝুম বৃষ্টি মাখা সড়ক। আমার গাড়ির উইন্ডস্ক্রিনে তখনও কয়েক বিন্দু জল জমে আছে। বেশ ভালো রকমই বৃষ্টি হয়েছে এতক্ষণ। অফিসের পার্টি ছেড়ে যখন বেরোলাম, তখন ঘড়িতে 12টার কাঁটাটা নিজস্ব গন্তব্য ছুঁয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গাড়ির পেছন সিটে বসে আমি তখন ওই জানলার বাইরে তাকিয়ে রয়েছি। গাড়িটা ছুটছে শুনশান ফাঁকা একটা সড়ক দিয়ে। আমার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নজরেই আসছিল না। যদিও ওই মাঝে মাঝে বড় বড় ট্রাকগুলো বড় লোকের ওই বাউন্ডুলে ছেলের মতো জল ছিটিয়ে অদম্য গতিতে পাশ কাটিয়ে চলে যাচ্ছে।
আকাশে তখনও মাঝে মাঝে ঝিলিক মারছে বিদ্যুৎ রেখা। একে তো এই ফাগুনের শেষ, তারপর আচমকায় বৃষ্টিতে বেশ ভালোই শীত শীত লাগছিল। গাড়ির এসিটা বন্ধ করে জানালার গ্লাসটা একটু নামিয়ে দিলাম। সাথে সাথেই ফুরফুরে ঠান্ডা হাওয়া খোলা জানালা দিয়ে এসে শিরশির করে গায়ে লাগতে শুরু করলো। অফিস পার্টিতে কয়েক গ্লাস স্কচ খেয়েছিলাম, তাই এই হাওয়াটা আরো ভালো লাগছিল আমার। বেশ একটা ওই ঝিমঝিম ভাব এসে যাচ্ছিল, আর সেই সেন্সে চোখটাও বুঝে আসছিল। যে ছেলেটি আমার গাড়ি চালাচ্ছে ওর নাম মনীষ। বছর 30-এর ছেলে, ইউপিতে বাড়ি। ছেলেটা যেমন ভালো তেমনই রেসপন্সিবল, আর আবার পাঞ্চুয়াল। আর গাড়ি চালানোর হাতটাও তার দারুণ। শুধু একটাই সমস্যা ওকে নিয়ে, বড্ড বেশি স্যার স্যার করে। কতবার বলেছি, আরে বাবা স্যার না বলে দাদা বলে ডাকো, তা সে শুনলেই হয়। সে যাকে, বাড়ি ফিরতে এখনো প্রায় ঘন্টা দেড়েক বাকি। আসলে শনিবার, উইকেন্ড, কাল দেরি করে উঠলেও চলবে, তাই আমি চাপ মুক্ত ছিলাম। গাড়ির পেছন সিটে নিজেকে এলিয়ে দিয়ে বাইরের ঠান্ডা আমেজটাকে উপভোগ করছিলাম। কিন্তু কেন জানি না তখনই আচমকা আমার সিগারেট খাবার নেশা চাপলো। অথচ দুর্ভাগ্যবশত পকেট হাতড়ে একটা যাও বা প্যাকেট পেলাম, সেটাও খালি। কলিগদের বিলিয়ে দিয়ে আর নিজে খেয়ে এখন আমার ভাড়া শূন্য। মনীষকে বললাম, ভাই মনীষ, রাস্তায় কোনো সিগারেটের দোকান খোলা থাকলে একটু দাঁড়িয়ে তো, আমার প্যাকেটটা না শেষ হয়ে গেছে। এই বলে মোবাইলে একটা গান চালিয়ে গাড়ির সিটে পিঠ ঠেকিয়ে চোখ বুঝলাম। একটু বাদেই মনীষ গাড়িটা দাঁড় করালো আর আমাকে ডাকলো। স্যার স্যার আমি চোখ খুলে দেখলাম ঘুটঘুটে অন্ধকার একটা জায়গায় আমার গাড়িটা দাঁড়িয়ে। যতদূর চোখ যাচ্ছে চারপাশে শুধু চাপ চাপ অন্ধকার, কিছুই চোখে পড়ছে না। আমি মনীষকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মনীষ, এখানে দাঁড়ালে কেন? মনীষ দূরের দিকে একটা আঙুল তুলে ইশারা করে বলল, স্যার ওই যে দূরে একটা দোকান মনে হচ্ছে। হ্যাঁ, আমিও দেখলাম দূরে একটা গুমটি মতো দেখা যাচ্ছে। গুমটির ভেতর মোম বা সেই জাতীয় কিছু একটা জ্বলছে, তবে সেই আলোটা এতটাই ক্ষীণ যে বাইরে থেকে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। বাইরের পরিবেশটা দেখে আমি আর গাড়ি থেকে নামার খুব একটা সাহস পেলাম না। তার থেকে গাড়ির ভেতরে থাকাটাই বেশ ভালো। আসলে কিছু নগদ পয়সা আছে, আঙুলে আংটি, তাছাড়া ল্যাপটপ, মোবাইল। মনীষ বোধহয় আমার এই কথাটা বুঝতে পেরেছিল, তাই সে সাথে সাথে আমায় বলল, স্যার আপনাকে নামতে হবে না, আমি নিয়ে আসছি, আপনি গাড়িতে বসুন। আচ্ছা ঠিক আছে, তবে বেশি দেরি করো না, না পেলে চলে এসো। এই বলে আমি আবার গান শুনতে চোখ বুঝলাম। স্কচের পেগ, বাইরের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর মোবাইলের বাজতে থাকা গান আমাকে একটা তন্দ্রার মধ্যে নিয়ে গেছিল। তন্দ্রাটা যখন কাটলো তখন হঠাৎ করে মনে হলো যে টাইম তো অনেকক্ষণ হয়ে গেছে, মনীষ তো এখনো ফেরেনি। চারিদিকটা একবার ভালো করে দেখে নিলাম তখন। না, কোথাও তো মনীষকে দেখা যাচ্ছে না। মনীষের নাম নিয়ে চিৎকার করে ডাকলাম, মনীষ, কিন্তু মনীষ। কোনো উত্তর পেলাম না। বরং জানলা দিয়ে খানিকটা ঠান্ডা বাতাস আছড়ে পড়লো আমার চোখের মুখে। বাইরেটা কেমন যেন থমথমে হয়ে গেছে, শুধু কানে বাজছে নিরবিচ্ছিন্ন ঝিঝির ডাক। একটা অজানা আতঙ্কে আমার পঞ্চেন্দ্রিয় কেমন যেন সজাগ হয়ে উঠল। গাড়ির মধ্যে আর বসে থাকতে পারলাম না। গাড়ির দরজার লকটা খুলে বাইরে চলে আসলাম। বাইরের ঠান্ডাটা যেন আরেকটু বেশি বলে মনে হচ্ছে।
রাস্তায় দাঁড়িয়ে বার কয়েকবার মনীষের নাম ধরে আবার ডাকলাম, মনীষ, 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 মনীষ। কিন্তু কোনো ফল নেই, কোনো উত্তর নেই। গাড়ির পেছনের সিটে পড়ে থাকা মোবাইলটা হাতে তুলে নিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একটু দূর করে ফেলতেই দেখলাম রাস্তার ধারের ঝোপে জঙ্গলের পাশে কি যেন একটা পড়ে আছে। গাটা শিরশির করে উঠল, আর মনে হলো একটা হিম শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। কাছে যেতেই চমকে উঠলাম, কারণ সেটা মনীষের দেহ ছাড়ার কিছু ছিল না। ছুটে গেলাম তার কাছে। দেহটা উপুড় হয়ে পড়েছিল। আমি দেহটা সোজা করতেই তার নাম নিয়ে আবার ডাকলাম, মনীষ, মনীষ, হ্যাঁ মনীষ, মনীষ। কিন্তু কোনো সাড়া নেই। একটা ভয় ঘিরে ধরলাম। মাথায় আসতে থাকছিল নানান রকম বাজে খেয়াল। ওর নাকের কাছে হাত নিতেই বুঝলাম যে সে এখনো বেঁচে আছে, তবে অচেতন। এই অবস্থায় কোনো রকমে ওকে টেনে পিছড়ে তাকে নিয়ে গেছিলাম আমার গাড়ির কাছে। গাড়ি থেকে একটু জল নিয়ে ভালো করে ছেটাতে লাগলাম তার পেছনে। একটু বাদে জ্ঞান ফিরল মনীষের। তবে কি যেন একটা গো গো করে বলার চেষ্টা করছিল, বুঝতে পারলাম না। ভূত! আমি আর কোনো রিস্ক নিতে চাইছিলাম না। ততক্ষণে আমার নেশাটাও কেটে গেছে। তাই মনীষকে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিয়ে নিজেই ড্রাইভ করে বাড়ি ফিরলাম ভোর রাত্রিরে, প্রায় 3:30 নাগাদ। মনীষকে সেই রাতে আমার বাড়িতেই রাখলাম। পরের দিন সকালে ওর ঘরে ঢুকতেই ও বড় বড় চোখ করে আমার দিকে চেয়ে রইল, যে চোখ দুটো এক্ষুনি ঠিকরে বেরিয়ে আসবে বলে মনে হয়। আমি কাছে গিয়ে ওর পিঠে হাত রেখে বললাম, মনীষ, গতকাল রাতে কি হয়েছিল, আর এখন কেমন বোধ করছো? মনীষ কাঁপা কাঁপা গলায় আমায় বলল, স্যার, কাল যখন আমি সিগারেট কিনতে ওই দোকানে গেলাম, আমি দেখলাম একজন চাদর মুড়ি দিয়ে দোকানে বসে আছে। সিগারেট আছে কিনা জানতে চাইলে সে ঘাড় নাড়িয়ে বলল আছে। আমি তাকে 1 প্যাকেট দেওয়ার জন্য বললাম। কি বলবো স্যার, আমি তখনও চাদরের নিচের মানুষটাকে দেখতে পাইনি। যখন সে আমার হাতে প্যাকেটটা দিচ্ছিল, স্যার, আমি ওই লণ্ঠনের আবছায়া আলোতে দেখলাম তার আঙুলগুলোতে কোনো মাংস নেই। মাংস নেই? হ্যাঁ স্যার, আছে শুধু সাদা হাড়, কঙ্কালি। এবং সিগারেট নেওয়ার পর আমি যখন তার মুখের দিকে তাকালাম, দেখলাম ঘোমটার আড়ালে কোনো মানুষের মুখ নয়, বরং বরং কঙ্কাল আমার দিকে চেয়ে আছে। এইটুকু শোনার পর কেন জানি না আমি একটু বেশি কৌতূহল হয়ে পড়লাম। মনীষকে তারপর জিজ্ঞেস করলাম, এই তারপর? তারপর তারপর এইটুকু বলে মনীষ আবার জ্ঞান হারালো। এতক্ষণ ধরে আমি লক্ষ্য করছিলাম যে আমার সাথে কথা বলার সময় ক্রমশ মনীষের চোখে মুখের ভাব পরিবর্তন হয়ে যাচ্ছিল, তাতে যেন একটা ভয়ের ছাপ স্পষ্ট হচ্ছিল। আমি আর দেরি না করে সত্তর ডাক্তার ডাকলাম। কিছুক্ষণের মধ্যেই উনি চলে এলেন। কিছুক্ষণ পর মনীষের জ্ঞান ফিরে আসে। ডাক্তার ভালো করে মনীষকে পরীক্ষা করার পর আমাকে বাইরে আসতে ইশারা করলেন। আমি বাইরে আসার পর উনি আমাকে বললেন, বোধহয় কোনো কারণে শক পেয়েছে। যা বুঝলাম এখন একটা ট্রমার মধ্যে আছে, আর শরীরটাও তো ভীষণ দুর্বল। তবে তবে আমি কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো সময় মতো খেতে বলবেন। আর ওরও এখন কয়েকদিনের বিশ্রামের প্রয়োজন। আশা করি ঠিক হয়ে যাবে। মনীষ এখন আর আমার গাড়ি চালায় না। ঘটনার পরই সে আমার ড্রাইভারের চাকরি ছেড়ে দেশের বাড়ি চলে গিয়েছিল। মাঝে একবার ফোন করেছিল তার বিয়েতে নিমন্ত্রণের জন্য, তবে অফিসের কাজের জন্য আমি যেতে পারি।
তখনই সে বলেছিল যে সে নাকি নিজের গ্রামের বাড়িতে ক্ষেত জমি দেখাশোনা করে। পরবর্তীকালে আমি নতুন ড্রাইভার বা অফিসের কলিগ কিংবা পরিবারের লোকেদের সামনেও ওই ঘটনাটার কোনো উত্থাপন কোনোদিনও করিনি, কারণ হয়তো তারা বিশ্বাসই করবে না। ভাববে সেদিনকে আমরা অতিরিক্ত স্কচ খেয়ে একটু বেশিই বেসামাল হয়ে পড়েছিলাম। মনীষ কোনোদিনও নেশা করতো না, সেই রাতেও করেনি, কিন্তু লোকে তো সেটা বিশ্বাস করবে না। তবে সত্যি বলতে ওই ঘটনার পরের দিনও আমি মনীষের মুখে যে ভয়ের ছাপ দেখেছিলাম, তাতে আমি এইটুকু নিশ্চিত যে সেই রাতে নিশ্চয়ই ভয়াবহ কিছু মনীষের সাথে ঘটেছিল। ঘটনার এত বছর পরেও যখন কোনো বৃষ্টির রাতে শুনশান হাইওয়ে ধরে ফিরি, তখন রাতের ওই ঘটনাটা মনে পড়ে যায়, আর নিজের অজান্তেই গায়ের রঙগুলো খাড়া হয়ে ওঠে। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, ওই ঘটনার পর ওই রাস্তায় আমি অনেকবার যাতায়াত করেছি, কিন্তু কোনো গুমটি বা দোকান সেই অর্থে আমার দিনের আলোতেও কখনো চোখে পড়েনি। গল্পটা শেষ করে বাবলুদা উঠে দাঁড়ালো আমাদের থেকে বিদায় নেওয়ার জন্য। অন্যবারের মতোই আমাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তবে আমাদের মধ্যে আকাশটা কেমন একটা কৌতূহল দৃষ্টি নিয়ে তখনও বাবলুদাকে দেখছিল। বাবলুদা মনে হয় সেটা লক্ষ্য করেই আকাশকে জিজ্ঞাসা করলো, কিরে, তোর বিশ্বাস হলো না তো? পাশে দাঁড়িয়ে থাকা সুবলদা বলে উঠল, আগের বারের মতো এবারও কিছু প্রমাণ দেখাও, তবেই তো বিশ্বাস করবে। বাবলুদা একটু মুচকি হেসে বলল, প্রমাণ? আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই বলে বাবলুদা পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কি যেন একটা ঘাঁটতে শুরু করে দিল। আর তার কিছুক্ষণ পরেই আকাশের দিকে মোবাইলটা ঘুরিয়ে বলল, এই দেখ, এই দেখ মনীষের ছবি, রাস্তার ধারে উপুর হয়ে পড়ে আছে। আর ছবিতে যে ডেটটা আছে সেটাও দেখ, কারণ ওই ডেটে আমি শিলিগুড়িতে ছিলাম, মনে আছে নিশ্চয়ই। বাবলুদার দেখানো ছবিটা আমিও দেখলাম। রাতের অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোলা একটা ছবি। তাতে দেখলাম হাইওয়ের ধারে ঝোপের মধ্যে এক যুবক মুখ থুবড়ে পড়ে আছে। আর ছবিটা দেখে বোঝা যাচ্ছে না সেই যুবক বেঁচে আছে না মরে গেছে। আর যে ডেটটার কথা বাবলুদা বলছিল, সত্যি বাবলুদা সেই সময় কলকাতাতে ছিল না। ছবিটা দেখে সুবলদা যেন আটকে উঠে বলল, মনীষের ওই অবস্থায় ছবি তুলেছিলে কেন? এই প্রশ্নের উত্তরটাও যেন বাবলুদার রেডি। সে সাথে সাথে বলে উঠল, আমি তো গল্পের মধ্যেই বলেছিলাম, আমার মাথায় তখন বাজে বাজে খেয়াল আসছিল। আমি ছবিটা তুলেছিলাম এই জন্যই, কারণ মনীষ যদি মারা গিয়ে থাকতো তাহলে ওই ছবিটা আমি পুলিশকে দেখাতে পারতাম, তাই না? আচ্ছা, অনেক রাত হলো, এবার আমি বাড়ি যাই, কাল আবার অফিস আছে, বুঝলি? কথাগুলো বলে বাবলুদা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেল সুবলদার দোকান থেকে। তবে আমি তখনও ভেবে চলেছি, ওটা আদেও মনীষের ছবি তো? কারণ আমরা তো তাকে চিনি না। আবার ওই রকম ছবি আজকাল হোয়াটসঅ্যাপের যুগে অনেক পাওয়া যায়। কিন্তু এই প্রশ্নগুলো বাবলুদাকে করার সাহস আমি দেখাতে পারলাম না। তাই আকাশ আর সুবলদার মতো আমিও হাঁ করে তাকিয়ে থাকলাম বাবলুদার ভেটে যাওয়ার কথা। শেষ হলো আমাদের আজকের নিবেদন, শিখার আড়ালে। গল্পটির রচনায় ও গল্প পাঠে এবং সূত্রধরের ভূমিকায় তিয়াশা চক্রবর্তী। গল্পটিতে বাবলুদার ভূমিকায় আমি সৌরভ চ্যাটার্জি, মনীষের ভূমিকায় নিলয় মুখার্জি, সুবলদার ভূমিকায় তপন চক্রবর্তী এবং ডাক্তার অভিষেক কুণ্ডু। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। ভালো লাগলে গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনে একটা চাপ দিয়ে দেবেন, যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
আপনারাও যদি গল্প লেখেন এবং চান আপনাদের এই গল্পগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে, তাহলে অবশ্যই আমাদেরকে গল্প পাঠাতে পারেন। এর সাথেও আপনাদের কাছে যদি সত্যি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, সেটাও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। গল্প পাঠানোর ঠিকানা হিসেবে ফেসবুক লিংক এবং আমাদের মেল আইডি আমি পাঠিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন অথবা ইমেল করেও আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে।